হ্যালো এভরিওয়ান, আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগতম। যে কোনো ভাষায় সাবলীলভাবে কথা বলার জন্য, বিশেষ করে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সময় বা টাইম রিলেটেড শব্দগুলোর সঠিক ব্যবহার জানাটা কিন্তু ভীষণ জরুরি। আজকের আয়োজনে আমরা খুব ধীরে এবং স্পষ্ট উচ্চারণের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ শিখব, যেন প্রতিটি শব্দের উচ্চারণ আপনি সহজেই ধরতে পারেন। আচ্ছা, চলুন এক নজরে দেখে নিই আজ আমরা কি শিখতে যাচ্ছি। আমাদের আলোচনাটা মূলত 4টা ধাপে এগোবে। প্রথমে অতীত সম্পর্কে কথা বলা, এরপর বর্তমান এবং চলমান কাজ, তারপর ক্রম বা ভবিষ্যৎ এবং একদম শেষে উপসংহারে পৌঁছানোর উপায় নিয়ে আমরা কথা বলব। তো আর দেরি না করে চলুন আমাদের প্রথম সেকশনে চলে যাই, অতীত সম্পর্কে কথা বলা বা টকিং অ্যাবাউট দ্য পাস্ট। শুরুতেই একদম বেসিক একটা ফ্রেজ দেখে নেওয়া যাক, ইন দ্য পাস্ট বা অতীতে। স্লাইডের উদাহরণগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট কিংবা আই ইউজ টু গো দেয়ার অফেন ইন দ্য পাস্ট। এই বাক্যগুলো দিয়ে কিন্তু আমরা খুব সহজেই অতীতের কোনো ঘটনা বা অভ্যাসের কথা বুঝিয়ে ফেলতে পারি। এবার একটু ইন্টারেস্টিং একটা জিনিস খেয়াল করুন, ফর্মালি এবং আর্লিয়ার, এই দুটো শব্দেরই বাংলা অর্থ কিন্তু পূর্বে বা আগে, কিন্তু এদের ব্যবহার কি একই? একেবারেই না। ফর্মালি মূলত দীর্ঘমেয়াদী কোনো অতীত অবস্থাকে বোঝায়, যেমন ফর্মালি হি হ্যাড বিন ইন দ্য নেভি। আর আর্লিয়ার আমরা ব্যবহার করি সাম্প্রতিক কোনো ঘটনার ক্ষেত্রে, যেমন আই লস্ট মাই জব আর্লিয়ার দিস ইয়ার। লার্ন টু ওয়াক বিফোর ইউ রান। দৌড়ানোর আগে তো হাঁটতে শিখতেই হবে, তাই না? এই বিখ্যাত উপদেশটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে মনে করিয়ে দেয় যে একটা কাজের আগে আরেকটা কাজ করার ক্ষেত্রে বিফোর শব্দটা কতটা ন্যাচারালি ব্যবহার করা যায়। অতীতের কথা তো অনেক হলো, চলুন এবার আমাদের টাইমলাইনটাকে একটু সামনের দিকে এগিয়ে নিই। এখন আমরা দেখব বর্তমান এবং চলমান কাজগুলো বোঝাতে কি শব্দ ব্যবহার করা যায়। বর্তমান পরিস্থিতি বোঝাতে কারেন্টলি শব্দটা কিন্তু আমরা দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার করি। যেমন ধরুন, দ্য হোটেল ইজ কারেন্টলি আন্ডার কনস্ট্রাকশন। শব্দটার উচ্চারণ খেয়াল করেছেন? কারেন্টলি অর্থাৎ বর্তমানে বা ইদানিং। একই সময়ে যদি দুটো ঘটনা ঘটে তখন আমরা সাধারণত অ্যাট দ্য সেম টাইম বলে থাকি, যেমন মিট মি অ্যাট দ্য সেম টাইম টুমরো। তবে আপনি যদি একটু ফর্মাল পরিবেশে কথা বলতে চান তখন কনকারেন্টলি শব্দটা ব্যবহার করতে পারেন, যেমন দ্য প্রেজেন্ট সেন্টেন্সেস উইল রান কনকারেন্টলি। এবার যে শব্দটা দেখছি সেটা কিন্তু আসলেই দারুণ ভার্সেটাইল। হ্যাঁ, ডিউরিংয়ের কথাই বলছিলাম। দিনের যে কোনো সময়, সেটা সকাল হোক বা বিকেল, মাস হোক বা সপ্তাহ, যে কোনো নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে এটি ব্যবহার করা যায়। যেমন, কুড ইউ কাম অ্যান্ড সি মি ডিউরিং আফটারনুন ব্রেক? আচ্ছা, ধরুন আপনি কিছুর জন্য অপেক্ষা করছেন আর ওই মাঝখানের সময়টাতে অন্য কোনো কাজ চলছে। এই পরিস্থিতিটা বোঝাতেই মিন টাইম বা মিন ওয়াইল ব্যবহৃত হয়। উদাহরণগুলো দেখুন, ইন দ্য মিন টাইম শি বিগ্যান টু ক্রাই, অথবা I will be back soon, meanwhile clean the house. বর্তমান থেকে এবার চলুন ভবিষ্যতের দিকে যাই। আমাদের 3 নম্বর সেকশনে আমরা দেখব কিভাবে ঘটনার ক্রম বা সিকোয়েন্স সাজাতে হয় এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হয়। যে কোনো কাজের সিকোয়েন্স তো একদম শুরু থেকেই শুরু হয়, তাই না? আর এই জন্য ফার্স্ট বা প্রথম শব্দটা জানা ভীষণ দরকারি। বিশেষ করে কোথাও বেড়াতে গেলে এই প্রশ্নটা খুব কাজে আসে। ইজ দিস ইয়োর ফার্স্ট টাইম ইন জাপান? এবার এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। আফটার, আফটার দ্যাট এবং আফটারওয়ার্ডস, এই 3টা কাছাকাছি শব্দ কিভাবে একটার পর একটা ঘটনার বর্ণনা দিতে টাইমলাইন ধরে সামনের দিকে এগোচ্ছে সেটা সত্যিই দারুণ। চলুন উদাহরণগুলো একটু ধীরে ধীরে পড়ে দেখি। ডোন্ট কাম আফটার মি। আফটার দ্যাট হি ওয়েন্ট হোম। দে ওয়ার ভেরি হ্যাপি আফটারওয়ার্ডস। বুঝতে পারছেন তো, প্রতিটা শব্দই কিন্তু ঘটনার ধারাবাহিকতা একটু ভিন্ন আঙ্গিকে প্রকাশ করছে। ভবিষ্যতে যদি আপনার আরও কিছুটা সময় লাগে তখন অ্যানাদার শব্দটা একদম পারফেক্ট। গিভ মি অ্যানাদার আওয়ার। এখানে শুধু ঘন্টার কথা বলা হলেও আপনি চাইলে অ্যানাদার মিনিট, অ্যানাদার ডে বা অ্যানাদার চান্স চাওয়ার ক্ষেত্র অনায়াসে এটা ব্যবহার করতে পারেন। খুব সুন্দর একটা বাক্য দেখুন, আই উইল লাভ ইউ অ্যাজ লং অ্যাজ আই লিভ। এখানে অ্যাজ লং অ্যাজ ফ্রেজটা ব্যবহার করে একটা চলমান কাজকে ভবিষ্যতের অনেক দূর পর্যন্ত টেনে নেওয়া হয়েছে। একেবারে নিখুঁত একটা উদাহরণ। দেখতে দেখতে আমরা আমাদের আলোচনার একদম শেষ ধাপে চলে এসেছি,
উপসংহারে পৌঁছানো বা রিচিং আ কনক্লুশন। চলুন দেখে নিই কোনো কথা বা ঘটনা শেষ করার জন্য আমরা কী ধরনের ফ্রেজ ব্যবহার করতে পারি। কোনো কিছুর শুরুর দিকের সাথে শেষের দিকের কিন্তু একটা দারুণ কন্ট্রাস্ট বা বৈপরীত্য থাকে। যেমন ধরুন, নো ওয়ান বিলিভড মি অ্যাট ফার্স্ট দিয়ে শুরু হওয়া একটা সংশয় কিভাবে অ্যাট লাস্ট আই ফাউন্ড ইউ দিয়ে চমৎকার একটা সমাপ্তিতে পৌঁছায়, সেটা এখান থেকে খুব সহজেই বোঝা যায়। ইভেনচুয়ালি শব্দটা কিন্তু খুব পজিটিভ আর আশাবাদী একটা ভাইব দেয়। কিপ ট্রাইং অ্যান্ড ইউ উইল ফাইন্ড আ জব ইভেনচুয়ালি, অর্থাৎ চেষ্টা চালিয়ে গেলে একসময় সফলতা আসবেই। কত সুন্দর একটা বার্তা, তাই না? কোনো কিছু একদম শেষ পর্যায়ে আছে সেটা বোঝাতে আমরা ফাইনালি, ফাইনাল অথবা লাস্ট অফ অল ব্যবহার করতে পারি। শব্দগুলো কাছাকাছি মনে হলেও বাক্যের গঠন অনুযায়ী এদের ব্যবহার কিন্তু আলাদা। যেমন, I finally found my keys. I have one final question for you. কিংবা they arrived last of all. একটু অ্যাডভান্সড একটা ফ্রেজ হলো অ্যাট লেংথ। অনেকক্ষণ ধরে বা দীর্ঘ অপেক্ষার পর যখন কিছু ঘটে তখন এই ফ্রেজটা ব্যবহার করতে পারেন। যেমন, অ্যাট লেংথ মাই ফাদার ওয়েন্ট ইনটু দ্য হাউস। এটা আপনার কথা বলার ধরনে দারুণ একটা গভীরতা নিয়ে আসবে। কোনো কাজের সরাসরি ফলাফল হিসেবে যখন কোনো সমাপ্তি ঘটে তখন কনসিকুয়েন্টলি শব্দটা ব্যবহার করা হয়। এই কজ অ্যান্ড এফেক্ট বা কার্য-কারণ সম্পর্কটা বোঝাতে মাই কার ব্রক ডাউন অ্যান্ড কনসিকুয়েন্টলি আই ওয়াজ লেট এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে। আপনি যেমনটা ভেবেছিলেন ঠিক তেমনই যদি কিছু ঘটে বা শেষ হয় তখন কি বলবেন? জাস্ট অ্যাজ। দৈনন্দিন কথাবার্তায় ইটস জাস্ট অ্যাজ আই থট ফ্রেজটা কিন্তু আমরা প্রচুর ব্যবহার করি। তো আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। আজ আমরা যে নতুন শব্দগুলো শিখলাম তার মধ্যে কোন ফ্রেজটা আপনি আজ সবার আগে ব্যবহার করতে যাচ্ছেন? শেখা জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্রতিদিনের কথাবার্তায় এই শব্দগুলো ব্যবহার করা শুরু করে দিন। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।